নমস্কার, চামেলি মণ্ডল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে যে গল্পটা আমি পড়ে শোনাবো, গল্পটির নাম জেটি ঘাট। লিখেছেন স্বনামধন্য সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়। আশা করছি গল্পটি আপনাদের বেশ ভালো লাগবে। আরেকটি অনুরোধ, যাদের আমার গল্প পাঠ ভালো লাগবে না, দয়া করে আমার চ্যানেল এবং ভিডিওটি স্কিপ করবেন। শুরু করছি আজকের গল্প, জেটি ঘাট। 3খানা খড়ের নৌকো লিজ নিয়েছে দানশা, আর ফেরিঘাটের টিকিট কাটে ওমর। দুজনে এক ছাউনির নিচে বসে। দানশার খাটুনি বেশি, কারণ কারবারটা তার নিজের। এক সিজনের জন্য নৌকোগুলো সে লিজ নিয়েছে। এপার থেকে ওপারে খড় বোঝাই করে চালান দেয়। কখনো ইট কিংবা আলুর বস্তাও যায়। 5 জন মজুর খাটাতে হয়। নৌকোগুলোতে খড় কিংবা অন্য মাল বোঝাই করার সময় সে নিজেও হাত লাগায়। জোয়ারের সময় কোমর জলে নামতে হয়। নৌকোগুলো ছেড়ে গেলে সে ছাউনিতে বসে একটু জিরোয়। ওমরের কাজ খুবই হালকা। নদী শান্ত হলে দিনে বড়জোর 2 বার করে ফেরি যায়, তাও প্যাসেঞ্জার লঞ্চ নয়, বার্জ। গাড়ি, লরি, টেম্পো পারাপার করে। সরকারি ব্যবস্থা। কাছেই সমুদ্র। জোরে বাতাস বইলে এখানকার জলেও সমুদ্রের মতন ঢেউ ওঠে। তখন জেটির কাছে বার্জ ভিড়তে পারে না। সেই সময় পারাপার বন্ধ। ওমরের কাজ চুপচাপ বসে বিড়ি টানা। সেই ঢেউয়ের মধ্যেও দানশার নৌকোগুলো ঠিক চলে যায়। কাজ বন্ধ হলে তার ক্ষতি। যখন বাতাস থাকে না, মেঘ থাকে না, তখন ঠাটা পোড়া রোদ। সেই জন্য দানশা একটা ছাউনি বানিয়ে নিয়েছে। আলগা ইটের দেয়াল, ওপরে একটা তেরপোল বেছানো, মেঝেতে খড়পাতা। রাত্রিরে এখানে শুয়ে থাকাও যায়। একবার বার্জ ছেড়ে গেলে ফিরতে ফিরতে 2-2.5 ঘন্টা লেগে যায়। তখন ওমর পা ছড়িয়ে নদীর দিকে চেয়ে বসে থাকে। মোহনার কাছাকাছি নদী, তাই সারা বছরই অতি জীবন্ত। ভাটার সময় নেমে যায় অনেকখানি। জোয়ারের সময় ছলাৎ ছলাৎ করে ঢেউ একটু একটু এগিয়ে আসে। কাদার ওপর গেঁথে যাওয়া নৌকোগুলোকে জিভ দিয়ে চাটে। জেটির ওপর জল লাফিয়ে উঠে আসে অনেকখানি। নদী ছাড়া কিছু মানুষজনও দেখা যায়। কাছাকাছি 10-12 জন সকাল থেকে জাল পাতা আর জাল তোলার কাজে ব্যস্ত থাকে। আজকাল বাগদা চিংড়ির পোনার খুব চাহিদা, দামও ভালো পাওয়া যায়। প্রায় আলপিনের মতো সাইজ, তাও স্বচ্ছ। খালি চোখে বলতে গেলে দেখাই যায় না। সেই চারা চিংড়িও এরা আজকাল ধরতে শিখেছে। অন্য মাছ ধরার আগ্রহ নেই কারুর। নতুন জেটি হয়েছে, তাই নতুন বসতি। অন্য জায়গা থেকে জেলেরা এসে ঝুবড়ি বেঁধেছে এখানে। জলে নেমে যারা যারা জাল পাতে, তাদের মধ্যে 5 স্ত্রীলোকও আছে। নামেই স্ত্রীলোক, বুক নেই, পাছা নেই, যেন শিলনোড়ায় বাটা চেহারা, চাবুক খাওয়া মুখ। ওদের মধ্যে একমাত্র আমিনাই খানিকটা চলনসই, তাও আহামরি কিছু নয়। চোখ দুটো কুতকুতে, তবু মুখে একটা তেলতেলে ভাব আছে, আর উরুর গোছটা ভালো। সকালবেলা যখন কাদার মধ্যে নেমে নাইলনের লম্বা বেড়াজালের খুঁটিগুলো বাঁধে আমিনা, তখন সে তার সস্তা ডুরে শাড়িটা গাছ কোমর করে পরে থাকে। জোয়ার আসার পর জল একটু একটু করে বাড়তে থাকে। আমিনাও তার শাড়িটা একটু একটু উঁচুতে গুটিয়ে নেয়।
পায়ের ডিম ছাড়ায়, হাঁটু ছাড়ায়, উরুর মাঝামাঝি পর্যন্ত উঠে যায়। তারপর সে শাড়িটা আবার নামায়। এক সময় তার বুক জল হয়ে যায়। শাড়ি তার ভিজবেই, নদীতে নেমে জাল পাতবে, অথচ পরনের কাপড় ভিজবে না, এ কখনো হয়? তা বলে প্রথম থেকেই সে শাড়ি না ভিজিয়ে উরু পর্যন্ত তোলে কেন? ওমর এ রহস্যটা বুঝতে পারে না। প্যাসেঞ্জার লঞ্চের জেটি আলাদা, সেখানে লোকজন বেশি, কিছু দোকানপাটও আছে। লঞ্চ চালায় প্রাইভেট কোম্পানি। তারা যাত্রী বোঝাই করে লঞ্চ ছাড়ে। বেশি প্যাসেঞ্জার হয়ে গেলে এক্সট্রা ট্রিপ দেয়। আর এই বার্জের জেটিতে আসে শুধু কিছু লরি আর টেম্পো, কদাচিৎ দু একটা প্রাইভেট লরি। 10-12 জন জেলে জেলেনি ছাড়া অন্য মানুষজন প্রায় দেখাই যায় না। একখানা মারুতি ভ্যান গাড়ি জোরে চালিয়ে এসে সোজা চলে গেল জেটির শেষ প্রান্তে। গাড়ি থেকে নামলো লাল গেঞ্জি পরা এক ছোকরা। জেটির গায়ে যাতে বার্জ বা লঞ্চের সরাসরি ধাক্কা না লাগে সেই জন্য কয়েকটা টায়ার বাঁধা আছে। সেই রকম একটা টায়ার ধরে লাফিয়ে বার্জটায় উঠে গেল ছোকরাটি। দূরের ছাউনিতে পা ছড়িয়ে বসে ওমর দেখছে। দানশা একটু আগে একটা খড়ের নৌকো বোঝাই করে ছেড়েছে। পরিশ্রম হয়েছে খুব। সে একপাশে এলিয়ে শুয়ে আছে খড়ের গাদায়। লাল গেঞ্জি পরা ছোকরাটি আবার লাফিয়ে জেটিতে নেমে জোর কদমে এদিকে ফিরে এলো। টিকিট ঘর বলে কিছু লেখা নেই। ওদিকটায় প্যাসেঞ্জার ফেরির মতো এদিকে টিকিট ঘরও নেই। সরকারি ব্যবস্থায় ওমরের শুধু একটা টুল পেতে বসে থাকার কথা, সেটাই অফিস। ছোকরাটি এসে 100 টাকার একটা নোট বার করে বলল, গাড়ির জন্য কত লাগে? 60 না 80? ওমর টাকার প্রতি কোনো আগ্রহ না দেখিয়ে গম্ভীরভাবে বলল, আজ আর যাবে না। ছোকরাটি রীতিমতো চমকে গিয়ে বলল, যাবে না কেন? ওমর বলল, যাবে না যাবে না। ছোকরাটি এবার গর্জন করে উঠে বলল, ভালো করে মুখের দিকে তাকিয়ে কথা বলো। বার্জ জেটিতে লেগে আছে, অথচ তুমি বলছো যাবে না, তার মানে? গর্জন শুনে একটুও বিচলিত হলো না ওমর। অবজ্ঞার সঙ্গে গাল চুলকোতে চুলকোতে বলল, জাহাজ থাকলেই যেতে হবে। 12:30টায় বান আসবে, তখন ওপারের জেটি পুরো ডুবে যাবে। আপনার গাড়ি ওপারে গিয়ে নামাবেন কোথায়? মাঝগঙ্গায়? ছোকরাটির ক্রোধের সঙ্গে এবার মিশল বিস্ময়। হাত ঘড়ি দেখে বলল, এখন 11:10। ওপারে যেতে কতক্ষণ লাগে আমি জানি না, বড়জোর 35 মিনিট। বান আসার সঙ্গে কি সম্পর্ক আছে? আমায় টিকিট দাও। হবে না। তার মানে টিকিট দেবে না? একখানা গাড়ি পার হয় না, পেছনে গিয়ে অপেক্ষা করুন। আর অন্তত 2খানা গাড়ি না এলে জাহাজ ছাড়বে না। যদি আর গাড়ি না আসে তাহলে যাবে না? অন্য গাড়ি আস্তে আস্তে যদি বান এসে যায়? বলেছি তো যাবে না। ছোকরাটি এবার অসহায়ভাবে এদিক ওদিক তাকালো। তার অদম্য ইচ্ছে হচ্ছে এই শুকনো ঢেঙা লোকটার মুখে 2খানা ঘুষি কষাতে, কিন্তু তাতে তার সমস্যার সমাধান হবে না। সারেঙের সঙ্গে সে কথা বলে এসেছে। সারেঙের যেতে আপত্তি নেই, কিন্তু টিকিটবাবু টিকিট না দিলে সে বার্জ ছাড়তে পারবে না। ছোকরাটি এবার মেজাজ সামলে বলল, অন্য গাড়ি যদি না আসে আমার খুব বিপদ হয়ে যাবে। আমাকে আজ ওপারে যেতেই হবে। ওমর পিচ করে একপাশে থুতু ফেলে বলল, একখানা গাড়ি নিয়ে জাহাজ ছাড়ার নিয়ম নেই, বললাম তো।
ছোকরাটি আরও অনুনয় করে বলল, হে একটু ব্যবস্থা করো, আমার বিশেষ দরকার, একজনের অসুখ, তুমি না হয় পুরো 100 টাকাই রাখো। ওমর এবার খেকিয়ে উঠে বলল, কেন জ্বালাতন করছেন? অন্তত 3খানা গাড়ি না হলে আমি টিকিট দেব না, ব্যাস। ওমর পেছন ফিরে বসে বিড়ির বান্ডিল খুঁজতে লাগলো। ছোকরাটি সরে গেল এবার, অস্থিরভাবে পায়চারি করতে লাগলো জেটিতে। মাঝে মাঝেই রাস্তার দিকে তাকাচ্ছে, আর কোনো গাড়ির চিহ্ন নেই। ওমর বিড়ি ধরিয়ে মিটিমিটি হাসছে। দানশা সব শুনছিল। এবার সে জিজ্ঞেস করল, ভদ্রলোককে টিকিট দিলি না কেন রে? ওমর বলল, 1খানা গাড়ির জন্য জাহাজ ছাড়বে? মোটে 80 টাকা এক গাড়ি, আর কত টাকার ডিজেল পুড়বে তা জানিস? দানশা বলল, ডিজেল পুড়বে তো গভর্নমেন্টের। আমি জেনে শুনে গভর্নমেন্টের ক্ষতি করব? কোম্পানি কা মাল দরিয়া মে ডাল। আরে গভর্নমেন্ট কি লাভের জন্য ফেরি চালাচ্ছে? চালাচ্ছে মানুষের উপকারের জন্য। রেল নেই, বাস নেই, ব্রিজ নেই, মানুষ ওপারে যাবে কি করে? মালপত্তর নিয়ে গাড়ি যাবে কি করে? তাই গভর্নমেন্ট বিনা লাভে এই ব্যবস্থা করেছে। 5খানা গাড়িও যদি যায়, 5 × 80 হলো গে 400। তাতেও কি এক ট্রিপের খরচ ওঠে? ডিজেল খরচ, সারেং, 7জন হেল্পার। তবু গভর্নমেন্টের আইন আছে, মোটে 1খানা গাড়ি হলে জাহাজ যাবে না। পরশুদিন তুই ব্রজেন সাহার লরি পার করালি, সেও তো মোটে 1খানাই ছিল। ব্রজেনের সঙ্গে তোর খাতির আছে। বেশ করেছি, আমার ইচ্ছে। গভর্নমেন্ট আমাকে এখানে রেখেছে, আমি অবস্থা বুঝে ব্যবস্থা করব। সে তো ঠিক। এই বাবুটা বলল ওর বড় বিপদ, দেখ না কেমন ছটফট করছে। হারে রাখ, ঠেলায় পড়লে অমন বিপদের কথা সবাই বলে। শেষকালে তোর কাছে কাকুতি মিনতি করলো, দিয়ে দে না টিকিট, মানুষের উপকার হবে। দেখ দানশা, এই লোকটার সঙ্গে যদি হাটে বাজারে আমার দেখা হতো, ভালো করে কথা বলতো আমার সঙ্গে, আমাকে মানুষ বলে গ্রাহ্য করত, ভাবভঙ্গি দেখে বুঝলি না প্রথমেই কেমন চ্যাটাং চ্যাটাং কথা বলছিল। এবার দানশা হেসে ফেলল। সত্যি কথাই তো, এই জেটিঘাট থেকে উঠে গেলে রাস্তায় হাটে বাজারে ওমর একজন অতি সাধারণ নিরীহ মানুষ। লম্বা শিরিঙ্গে চেহারা, একজন এলেবেলে গরিব। শুধু এই জেটিঘাটে বসে টিকিট দেবার সময়েই তার যত তেজ, গাড়িওয়ালা বাবুদেরও সে ফিরিয়ে দিতে পারে। ওমর এই ক্ষমতাটা উপভোগ করে। ওই লাল গেঞ্জি পরা ছোকরা ওকে 20 টাকা ঘুষ দিতে চেয়েছিল, ওমর তাও নিল না। ওকে নিরাশ অবস্থায় ফিরিয়ে দিয়ে ওমর 20 টাকার চেয়ে বেশি আনন্দ পেয়েছে। দানশা তবু আবার বলল, আজ হাট বন্ধ, আজ আর গাড়ি আসবে না। বান ডাকার আগে লোকটাকে পার করে দে না ওমর। মানুষের উপকার করলে নিজেরও উপকার হয়, মনটা ঠান্ডা হয়। ওমর বলল, আচ্ছা, এই শালারা নিমক হারাম হয়। আজ উপকার করব, কাল দেখবি এসে আবার চোখ রাঙাবে। দানশা বলল, আহারে, দেখ দেখ, লোকটা বোধহয় এবার ভিড়মি খেয়ে পড়বে। খুব দরকার না হলে দে দে, একটা টিকিট দে। ওমর এবার হাতছানি দিয়ে ছোকরাটিকে ডাকল। সে আগে থেকেই একটা 20 টাকার নোট বার করে রেখেছিল, ঘুষের জন্য নয়, বিনা কারণে লোকটির উপকার করছে এটা বুঝিয়ে দিয়ে টিকিটটা বাড়িয়ে বলল, যান যান, দৌড়ে চলে যান। লোকটা যে এতক্ষণ অনিশ্চয়তায় কষ্ট পেয়েছে, তাতেও ওমরের কম আনন্দ হয়নি। ছাউনির মধ্যে রান্নার কোনো ব্যবস্থা নেই।
দুপুরের দিকে ওরা অন্য জেটিঘাটের হোটেলে খেতে যায়। একটা মুসলমানের হোটেল, অন্য হোটেলটায় সেরকম কিছু লেখা নেই। রাত্রিরের দিকে নিরিবিলি থাকে, তখন ওমর আর দানশা অন্য হোটেলটায় খায়। ওখানে রান্না ভালো, ম্যানেজারটাও মজলিসি ধরনের। দিনের বেলা যাত্রীদের খুব ভিড় থাকে, তাই ওখানে না গিয়ে ওরা মুসলমান হোটেলেই ঢোকে। এখানে খাবার একটু সস্তা, কিন্তু মালিকটা তিরিক্ষি মেজাজের। কোনো রান্না নিয়ে অভিযোগ করলেই সে দাঁত খিঁচিয়ে বলে ওঠে, না পোষায় এসো না। কাছাকাছি আর কোনো মুসলমানের হোটেল নেই, বেটা সেই সুযোগটা নেয়। 8খানা করে রুটি, 1 প্লেট শুকনো গোস্ত আর পেঁয়াজ দিয়ে ওরা খাওয়া সেরে নিল। ওমর দই নিল, দানশা দই খায় না। দাম দিয়ে বেরিয়ে আসার পর পাশের দোকানের সামনে থমকে দাঁড়িয়ে দানশা বলল, তোর আর আমার কাছ থেকে সমান পয়সা নিল কেন রে? তুই দই খেলি? ওমর একগাল হেসে বলল, চেপে যা, ও শালা মালিকটা ভুলে গেছে, আমার আজ 1 টাকা লাভ। দানশা বলল, ভুল করে দাম নেয়নি, এ হে, ওর ক্ষতি হয়ে গেল। দই তো ও বাজার থেকে কিনেছে। যা উমর, টাকাটা দিয়ে আয়। উমর চোখ কপালে তুলে বলল, ফেরত দিতে যাব? তোর মাথা খারাপ? দিবি না? দই খেয়েছিস, তার দাম দিবি না? ও নেয়নি কেন? সেটা আমার দোষ নয়। একদিন আমি 7খানা রুটি খেয়েছিলুম, ও হিসেবে ধরেছিল 9খানা। তোর মনে নেই? কিছুতেই আমার কথা বিশ্বাস করল না, 40 পয়সা বেশি নিয়ে নিল। ও ভুল করেছিল, তা বলে তুই জেনে শুনে ওকে ঠকাবি? 1 টাকার জন্য পাপ করবি? দেখ দানশা, তুই শালা আমার বিবেক নাকি? সব সময় আমার পেছনে টিক টিক করিস কেন বলতো? তুই যদি নিজের থেকে টাকাটা ফেরত দিতে যাস, দেখবি ও যেমন অবাক হবে তেমনই খুশি হবে। মানুষকে খুশি করার মতন পুণ্যি কি আর কিছুতে হয়? যা যা, 1 টাকার তো মোটে মামলা। ওমর আরো কিছুক্ষণ তর্ক করে, বিরক্তিতে তার কপাল কুঁচকে যায়। তবু সে একসময় দানশার কাছে হার মানে। হোটেলের কাউন্টারে গিয়ে 1 টাকা ছুঁড়ে দিয়ে আসে। পান খেয়ে গল্প করতে করতে হাঁটে দুজন। সরকারি জায়গায় অনেক ঝুপড়ি উঠে গেছে, আরও নিত্য নতুন গজাচ্ছে। কিছুদিন আগেও জায়গাটা ছিল ফাঁকা। শিগগিরই এটা একটা গঞ্জ হয়ে যাবে। দূর দূর গ্রাম থেকে যে যেমন পারে জায়গা দখল করে নিচ্ছে। ওমর আর দানশারও 2টো জায়গা নেওয়া আছে, কিন্তু ঘর তোলেনি। এখানে সংসার পাতার কথা এখনো ভাবেনি। ওমরের নতুন চাকরি, আর দানশা তার কারবারে এখনো বিশেষ লাভের মুখ দেখেনি। একটা ঝুপড়ির বাইরে আমিনা এঁটো কাঁটা খাওয়াচ্ছে কুকুরকে। এখন একটা শুকনো শাড়ি পরেছে, চুল আঁচড়াচ্ছে। সকালবেলা যখন জলে জলে থাকে তখন একে অন্যরকম দেখায়। ডিজেল হাঁড়ির মতন গায়ের রং, নাকটা বোঁচা, তবু মেয়েটার একটা কিছু চটক আছে। সবাই এখানে নতুন এসেছে, কেউ কারুকে ভালো করে চেনে না। আমিনাদের ঝুপড়িতে থাকে এক বুড়ো আর একটা 16-17 বছরের ছেলে। ছেলেটা ওর ভাই আর বুড়োটা ওর স্বামী। একটা পিঠ বেঁকা বুড়োর সঙ্গে কেন ওর বিয়ে হলো কে জানে। বুড়োটা মাঝে মাঝেই খক খক করে কাশে, তবু তার তেজ আছে। আমিনাকে বকে প্রায়ই, ভাইটাকেও বকে। ওমর ভাবল এই আমিনাকে সুযোগ বুঝে একদিন অন্য কেউ খাবে। বিয়ে হয়ে গেলেই যে সে স্ত্রীলোককে অন্য কেউ খাবে না
তার কোনো মানে নেই। অন্তত এখানে ওসব নিয়ম খাটে না। বুড়োর যুবতী স্ত্রী, তার ওপর কেউ না কেউ ভাগ বসাতে চাইবেই। এখন কথা হচ্ছে কে আগে খাবে। ওমরের শরীরটা চনমন করে ওঠে। দানশা তার কাঁধে হাত রেখে বলল, ওই আমিনার দিকে নজর দিস না যেন। ওমর দারুণ চমকে গিয়ে বন্ধুর দিকে তাকালো। দানশা আবার বলল, ওর ভাইটাকে দেখেছিস তো? খুব গোঁয়ার। বয়স কম হলে যা হয়, শরীরে তাগদ আছে। আর বুড়োটার নজরও খুব সরু। দেখিস না আমিনাকে কারুর সঙ্গে কথা বলতে দেয় না। উমর বলল, আমার নজর দিতে ভারী বয়ে গেছে। দানশা বলল, গভর্নমেন্টের চাকরি পেয়েছিস, তোর আর চিন্তা কি? এবার বিয়ে শাদি কর। উমর ঠোঁট উল্টাল, মাইনে ৩৪০ টাকা, ওই টাকায় সংসার হয়? আগে কিছু জমুক। দানশা বলল, ডাগর ডাগর দেখে বউ আনবি, তাকে দিয়ে কাজ করাবি। পানিতে নেমে মাছ ধরতে শিখলেই টাকা আসবে। মেয়ে ছেলেরা এই কাজ ভালো পারে। তারপর কাচ্চা বাচ্চা হবে, আল্লাহ দোয়া করবেন। নিজের ছেলেপুলে না হলে পুরুষ মানুষের মন শান্ত হয় না। উমর বলল, রাখ, ও কথা রাখ। আমিনা মেয়েটি সত্যিই কম কথা বলে, কারুর সঙ্গে মেশে না। সামনাসামনি চোখাচোখি হলে মুখ ফিরিয়ে নেয়। কিন্তু শাড়ি ভেজাতেই হবে, তবু কেন সে অল্প জলে উরু পর্যন্ত শাড়ি গুটিয়ে রাখে, এটাই ওমর বুঝতে পারে না। কয়েকটা দিন একঘেয়ে যাওয়ার পর ওমর ছটফটিয়ে উঠল। কারুর ওপর সে ব্যক্তিত্ব ফলাতে পারছে না, কারুর কাকুতি মিনতি অগ্রাহ্য করার আনন্দ পাচ্ছে না। আজ আবার বন্ধ। ডায়মন্ড হারবারে কি যেন গন্ডগোল হয়েছিল কাল, তার জন্য সারা দক্ষিণ ২৪ পরগনা বন্ধ। এই ফেরিঘাটের সঙ্গে ডায়মন্ড হারবারের ঝঞ্ঝাটের কোনো সম্পর্ক নেই, তবু ভয়েই আজকাল সবাই দোকানপাট বন্ধ করে দেয়। প্রাইভেট কোম্পানির প্যাসেঞ্জার লঞ্চ চলবে না, হোটেলেও ঝাঁপ ফেলা। শুধু বার্থ সার্ভিস চালু রাখার কথা, কারণ সেটা সরকারি। যদি গাড়ি আসে পারাপারের জন্য, সে সম্ভাবনা খুবই কম। জেলেরা বন্ধ হরতাল মানে না, তারা সবাই জলে নেমেছে। ওমর জেটিঘাটের মাঝখান পর্যন্ত হেঁটে গেল। আমিনা আর অন্য দুটি স্ত্রীলোক সেখানে জাল ছড়াচ্ছে। সবাই জালের একটা দিক জেটির সঙ্গে বাঁধে। ওমর গম্ভীরভাবে বলল, এই এখানে থেকে জাল সরাও, জাল সরাও। মেয়েরা অবাক হয়ে তাকালো। প্রতিদিন জাল বাঁধা হচ্ছে, এরকম কথা কখনো শোনেনি। ওমর বলল, জাল সরাও, হাঁ করে দেখছো কি? একটা স্ত্রীলোক বলল, কেন, জাল খাটাবো না কেন? ওমর বলল, এটা সরকারের সম্পত্তি, এখানে জাল বাঁধার কে হুকুম দিয়েছে? স্ত্রীলোকটি ঠিক বুঝতে না পেরে বলল, নদীর পানি সরকারের সম্পত্তি, মাছ ধরা যাবে না? ওমর ধমক দিয়ে বলল, কোথাকার উজবুক হে? নদীর পানি সরকারের তা কি আমি বলেছি? এত বড় নদী, যেখানে ইচ্ছে মাছ ধরোগে, কে বারণ করেছে? এই জেটির সঙ্গে বাঁধা চলবে না, আমার জাহাজ যাওয়া আসার অসুবিধে হয়। খোলো খোলো। সবাই জেটির সঙ্গে জালের একটা দিক বাঁধে। তারপর পরপর খুঁটি চলে যায় অনেক দূর পর্যন্ত। জেটির মতন একটা মজবুত খুঁটি তো আর হয় না। এখন সব খুলে আবার বাঁধতে হবে। স্ত্রীলোকেরা ভ্যাবাচ্যাকা খেয়ে ওর চোখের দিকে তাকায়। আমিনা শুধু জলের দিকে চেয়ে থাকে। অন্য জেলেরা কাছাকাছি চলে আসে। আমিনার স্বামী আর ভাইও আসে।
কেউ কেউ তর্ক জুড়ে দেয়, কিন্তু ওমর অনড়। সে সরকারের প্রতিনিধি, সরকারের সম্পত্তি সে অন্যদের ব্যবহার করতে দেবে না। খানিকক্ষণ তর্কের পর বেশ মেজাজ দেখিয়ে ওমর বলল, অত কথা কিসের? নিজেরা খুলবে না আমি খুলে দেব? সত্যি সে একটা জালের দড়ি খোলার জন্য টান মারে। দানশা একটা নৌকায় খড় বোঝাই করছিল, সেও বন্ধ মানেনি। একটা নৌকো তো ওপারে যাক, ওদিকের বাবুরা যদি আটকায় তাহলে সে আর অন্য নৌকো ছাড়বে না আজ। গোলমাল শুনে কোমর জল ঠেলে ঠেলে জেটির কাছে এসে সে জিজ্ঞেস করল, কি হয়েছে? আমিনার স্বামী বলল, জেটিতে জাল বাঁধা যাবে না বলছে। দানশা ওমরের দিকে তাকালো। উমর যুক্তি দেখিয়ে বলল, এরা সব জাল বেঁধে রাখে, আমার জাহাজ যাওয়া আসার অসুবিধে হয়। একজন জেলে বলল, জাহাজ লাগার সময় তো আমরা জাল খুলিনি, জাহাজের চাকা লাগলে জাল ছিঁড়ে যাবে। ওমর বলল, হ্যাঁ জাল খুলে নাও, কিন্তু কখন খোলো? জাহাজ কাছে এসে ভেঁপু মারে, তার আগে তোমাদের হুঁশ হয় না। ভেঁপু শুনে তারপর তোমরা জাল খুলতে শুরু করো, তাতে আমাদের টাইম নষ্ট হয়। গভর্নমেন্টের টাইমের বুঝি দাম নেই? হ্যাঁ? দানশা বলল, হ্যাঁ সেটা ঠিক কথা, সরকারের টাইমের দাম আছে, কিন্তু জেলেদের যাতে সুবিধে হয় সেটাও তো সরকার দেখবে। জাহাজ তো দুবার মাত্র আসে যায়, সারাদিন জেটি খালি পড়ে থাকে, জেটিতে জাল বাঁধলে জেলেদের সুবিধে হয়, ঠিক কি না? সরকার তো সেটাও দেখবে। তবে ওরা জাহাজ আসবার আগে আগে জাল খুলে নেয় না কেন? সেটাও ঠিক। ওগো, জাহাজ যখন ওপার থেকে মাঝ নদী পেরুবে তখন জাল খুলতে শুরু করবে, হিসেব করে, পারবে না? অনেকেরই এই সমাধান মনোমতন হলো। ওমর এবার সবার মুখের দিকে তাকালো, মুখের ভঙ্গিটা উদার হয়ে গেল। বিচারের রায় দেবার সুরে সে বলল, ঠিক আছে, তাহলে আমি পারমিশন দিতে পারি, কিন্তু মনে থাকে যেন ঠিক সময়ে। এই ক্ষুদে সাম্রাজ্যের সম্রাটের মতন ধীর পা ফেলে ওমর ফিরে যায় নিজের ছাউনিতে, পরম তৃপ্তির সঙ্গে বিড়ি ধরায়। দুপুরবেলা একটা কাণ্ড ঘটল। চতুর্দিক নিস্তব্ধ, নদীর ওপর হাহা করছে বাতাস, একটাও নৌকো চলছে না। খড়ের ওপর চিত হয়ে শুয়ে আছে দানশা আর ওমর। একজনের ঘুম ঘুম ভাব, অন্যজন বিড়ি টেনে যাচ্ছে। এমন সময় দরজার কাছে এসে দাঁড়ালো আমিনা। কলা পাতা চাপা দেওয়া একটা ডেকচি নামিয়ে রাখলো মেঝেতে। ওমর তড়াক করে উঠে বসে বলল, ওটা কি? কলা পাতাটা উঠিয়ে দিল আমিনা। এক ডেকচি ভর্তি ভাত, তার ওপরেই একপাশে লটকা মাছের চচ্চড়ি। মৃদু স্বরে আমিনা বলল, আজ তো হোটেল বন্ধ। দানশার গ্রামের বাড়ি 17 মাইল দূরে, আর ওমরের বাড়ি বসিরহাট। একদিনের ছুটিতে ওমরের বাড়ি যাবার চার অনুভব করে না, আর ওমরের তো ঠিক ছুটিও নয়, কিন্তু তারা হোটেলে খায়। বন্ধের দিনে তাদের আহার জুটবে কি করে, সে কথা কেউ ভাবে না। দানশা এক ছড়া কলা কিনে রেখেছে, তাই খেয়ে খিদে মেটাবে। ওমর কিছুই ভাবেইনি। দানশা বলল, হোটেল বন্ধ বলে তুমি আমাদের জন্য ভাত নিয়ে এসেছ? তোমায় কে পাঠালো? আমিনা কোনো উত্তর দিল না। দানশা আবার বলল, তুমি কি ভালো মেয়ে গো? আমরা দুটো মদ্য এখানে না খেয়ে পড়ে আছি, তুমি ঠিক নজর করেছ? ওমর ভাবল, কার কথা বেশি ভেবে খাবার এনেছে আমিনা?
দানসাটা কি মনে করছে ওর জন্য? দানসা আজ ওদের হয়ে ওকালতি করছিল, সেই জন্য? গাধা আর কাকে বলে, উকিল বড় না হাকিম বড়? আমিনারা বুঝেছে যে ওমরকে খাতির না করলে এই জেটির ধারে মাছ ধরা যাবে না। আমিনা বলল, আমি পরে এসে বাসনটা নিয়ে যাব। দানসা বলল, আমি ধুয়ে পৌঁছে দেব, তোমাকে আসতে হবে না। ওমর ফস করে বলল, তোমরা তো রোজ রান্না করো, আমরা চাল কিনে দিলে দুটো ভাত ফুটিয়ে দেবে? দানসা অবাক হয়ে ওমরের দিকে তাকালো। ওমর বলল, ওরা রেঁধে দিলে আমাদের আর রোজ রোজ হোটেলে খেতে হয় না, আমরা পয়সা দেব, চাল ডাল কিনে দেব। দুজনেই তাকালো আমিনার দিকে। আমিনা মাথা হেলিয়ে বলল, হ্যাঁ, দেব না কেন? এরপর থেকে ভালো ব্যবস্থা হয়ে গেল। দানসা আর ওমরকে হোটেলে যেতে হয় না। আমিনা কিংবা তার ছোট ভাই এসে খাবার দিয়ে যায়। ওমর আর দানসা পালা করে বাজার করে আনে। আমিনার স্বামীও খুশি, কারণ ওমর ওদের দই খাওয়ায়। বুড়ো দই খেতে খুব ভালোবাসে। আমিনা এখনো বেশি কথা বলে না বটে, কিন্তু মাঝে মাঝে স্থির দৃষ্টিতে মুখের দিকে তাকায়। সেই দৃষ্টির সঠিক ভাষা ওমর বোঝে না, কিন্তু তার শরীর ঝনঝন করে। তার তুলনায় দানসা ওদের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠতা পাতিয়েছে বেশি। দানসা মাঝে মাঝে আমিনাকে রান্নাবান্নায় সাহায্য করে, মজার কথা বলে। আমিনার ভাইটা তার বেশ ন্যাওটা। একদিন আমিনা বিকেলের দিকে কোথায় যেন যায়, একটু সেজে গুজে। ওমরের পছন্দ হয় না। এখান থেকে বাজার 7 মাইল দূরে। ওমর আর দানসার একটা ভাগাভাগির সাইকেল আছে। আমিনা কি বাজারে যায়? ভাইটাকে পাঠালেই তো পারে। ওমরের সন্দেহ হয়, আমিনা যেন অন্য কারুর মুখগহ্বরের দিকে এগোচ্ছে। তাহলে ওমর নয় কেন? দানসা অবশ্য প্রশংসা করে খুব আমিনার। মেয়েটার স্বভাব চরিত্র ভালো, এদিকে ওদিকে চায় না। যাত্রী ফেরিঘাটের লোকজনের সঙ্গে ফোচকেমি করে না। মাছের পাইকারদের সঙ্গে দরাদরিতে সে ওস্তাদ, কিন্তু ওরা অন্য কোনো রকম সুবিধে নিতে পারে না। সকালবেলা পুরো জোয়ার আসার আগে আমিনা প্রতিদিন উড়ু দেখায়। ওমর একদিন জেটির মাথায় গিয়ে দাঁড়িয়ে থাকে। আমিনা তবু লজ্জা পায় না। ওমরের মাথায় আগুন জ্বলে। দানসার কথা মতন যদি ভালো মেয়েই হয়, তাহলে উড়ু ঢেকে রাখে না কেন? একদিন বিকেলবেলা আমিনার স্বামী হঠাৎ খুব বমি করতে লাগলো। প্রথম কয়েকবার কেউ তেমন খেয়াল করেনি। এক সময় জেটির ওপর উঠে এসে নেতিয়ে পড়ল একেবারে। মনে হলো চোখ উল্টে যাচ্ছে। নির্ঘাত কলেরা। প্যাসেঞ্জার লঞ্চ চলে গেল এই মাত্র। ফিরতে ফিরতে অন্তত আরো 1.5 ঘন্টা। ওদের একটা লঞ্চ আজ খারাপ। নদীর জলে খুব টান আছে। নৌকোয় যেতে অনেক সময় লেগে যাবে। অথচ বুড়োকে এক্ষুনি ওপারে নিয়ে যাওয়া দরকার। সাগরদ্বীপে চালু হেলথ সেন্টার আছে, সেখানে ওর চিকিৎসা হতে পারবে। বার্জে 2টো লরি আর 3টে ভ্যান চেপেছে, ছাড়বে এক্ষুনি। আমিনার ভাই সারেংকে অনুরোধ করেছিল তার দুলাভাইকে নিয়ে যাবার জন্য, কিন্তু সারেং কলেরা রোগী তুলতে রাজি নয়। এগিয়ে এলো ওমর, সারেংকে বলল, গম্ভীরভাবে বলল, মনে করো আমার বাপের কলেরা হয়েছে, তুমি তাকে নিতে না? সারেং তো তো করতে লাগলো। ওমর একজন খালাসিকে ডেকে বলল, গণেশ, ওপারে নিয়ে গেলেই শুধু চলবে না, ওরা হেলথ সেন্টার চেনে না, ওখানে পৌঁছে দিবি।
গণেশ জিজ্ঞাসা করল, ওনার সঙ্গে আর কে যাবে? আমিনাই যেতে চায়। সে বুড়োর মাথা কোলে নিয়ে বসে আছে। কিন্তু ওমর বলল, তোমার যাওয়া ঠিক হবে না। তোমার ভাই যাক, একজন পুরুষ মানুষ সঙ্গে থাকলে সুবিধে হয়। ভাই বোন দুজনেই চলে গেলে আমিনাদের ঘর কে দেখবে? এখানে চোরের খুব উৎপাত। বুড়োর সঙ্গে আমিনার ভাইটাকে পাঠানো ঠিক হলো। বার্জে উঠে ওমর নিজে বুড়োকে শুইয়ে দেবার ব্যবস্থা করল। বার্জ এবার ছাড়বে। সারেং ওমরকে চুপি চুপি জিজ্ঞেস করল, আজ কি আবার ফিরতে হবে? একেবারে কাল সকালে ওদিককার গাড়ি নিয়ে চলে আসতাম। রাত্রে ওখানে আমার একটা কাজ ছিল। ওমর কয়েক মুহূর্ত চিন্তা করল। ভোরবেলা এখান থেকেই প্রথম গাড়ির ফেরি ছাড়ার কথা, কিন্তু একদিন দেরি হলে ক্ষতি কি? সন্ধ্যের পর প্যাসেঞ্জার লঞ্চ বন্ধ। বুড়োকে হেলথ সেন্টারে ভর্তি করে আমিনার ভাইটা যদি ফিরতে চায়, কিসে ফিরবে? ফেরার কি দরকার? ওপারে এই জাহাজেই রাত্রে শুয়ে থাকতে পারবে। খালাসিরা ওকে খাইয়ে দেবে। ওমর সারেংকে বলল, ঠিক আছে, ফিরতে হবে না। তার মানে আজ রাতে আমিনা একা থাকবে। আজই সেই রাত। আজই বুঝতে হবে আমিনার উরু খুলে রাখার রহস্য। এর মধ্যেই অন্ধকার হয়ে গেছে। জেটি পার হয়ে এসে একটা দৃশ্য দেখে ওমর থমকে গেল। আমিনার কাঁধে হাত দিয়ে প্রায় তাকে বুকে জড়িয়ে ধরে নিয়ে যাচ্ছে দানশা। ঢুকে গেল আমিনাদের ঝুপড়ির মধ্যে। দাঁতে দাঁত ঘষে ওমর বলল, শালা হারামি। কিন্তু এখন ওমর ওখানে যেতে পারে না। সে নিজেদের ছাউনিতে বসে গজরাতে লাগল। ধ্বংস করতে লাগলো বিড়ির পর বিড়ি। হারামজাদা দানশাটার সঙ্গে আজ থেকে সম্পর্ক শেষ। কাল থেকেই ওমর নিজের জায়গাটায় একটা ঘর তুলতে শুরু করবে। এক একটা মিনিট যেন এক এক ঘন্টা। ওমর মাঝে মাঝে বাইরে এসে উঁকি মারছে। চাঁদ ওঠেনি, আকাশ অন্ধকার, কোথাও মানুষজন নেই। আমিনাদের ঝুপড়িতেও কোনো সাড়া শব্দ নেই। ওখানে কি করছে দানশা? কতক্ষণ কাটল? এখন কত রাত? এক সময় আমিনাদের ঝুপড়ির ঝাঁপ ঠেলে দানশা বেরুতেই ওমর সেদিকে ছুটে গেল। দানশার হাতে হাত চেপে ধরে টানতে টানতে নিয়ে এলো নিজেদের ছাউনির দিকে। দানশা বলল, ব্যবস্থা করে এলুম, ফতি এসে রাত্রিরে আমিনার ঘরে শোবে। রাগের চোটে তোতলাতে লাগলো ওমর। সে বলল, শালা, আমি ওদের পাঠিয়ে দিলাম, তুই তুই আমার আগে, তুই আমিনাকে, তুই ওকে। দানশা একগাল হেসে বলল, আমি যে তোর বিবেক। নমস্কার। আমার গল্প পাঠ ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনেক ধন্যবাদ।